আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। সকলে কেমন আছো একটু কমেন্টস করে জানাও। নানান রকম যান্ত্রিক গোলযোগের মধ্যে দিয়ে যেতে হচ্ছে আর কি। তো যাই হোক, কেন যেন সবকিছু খালি প্রতিকূল হয়ে যেতে চায়। আচ্ছা, শরীফুল বলেছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাশেদ বলেছো আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তুমি ভালো আছো। ফেরদৌসী জান্নাত বলেছো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো আশা করি সকলে ভালো আছো। তো আমাদের ক্লাস চলমান থাকবে, এখন একটু দেরি হয়ে গেল। তো আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টস করে জানাও। আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টস করে জানাও। ততক্ষণ আমি রেডি করে নিই, সেট আপটা করে নিই। ওকে, সকলে শুনতে পাচ্ছ না? জিওলেন আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কোন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ঠিক আছে, আমরা শুরু করে দিই আজকে টপিক্সটা। গতদিনে আমরা যে টপিক্স নিয়ে আলোচনা করেছিলাম, তারপরের যে টপিক্সটা সেটা নিয়ে আমরা, অর্থাৎ ভ্রূণস্তরের আহ, বিকাশ নিয়ে আমরা কথা বলবো। টপিক্সের নাম হলো তোমার ভ্রূণস্তরের বিকাশ, দ্যাটস মিন ভ্রূণীয় ব্লাস্টোপোরের পরিণতি, এটা নিয়ে আজকে কথা বলবো। সকলে সকলে শুনতে পাচ্ছ? ভ্রূণীয় ব্লাস্টোপোরের পরিণতি নিয়ে আমরা কথা বলবো আজকে। ওকে, ভ্রূণীয় ব্লাস্টোপোরের পরিণতি নিয়ে কথা বলবো। সো এই ব্লাস্টোপোরের পরিণতি নিয়ে বলার আগে যেটা আমাদের বলে নিতে হবে সেটা হলো যে ব্লাস্টোপোরটা কি সেটা আমাদের আসলে জেনে নিতে হবে। তো ব্লাস্টোপোরটা সম্বন্ধে যখন আমরা ক্লিয়ার ধারণা পাবো তখন তার পরের অংশগুলো কিন্তু আমরা সহজেই বুঝতে পারবো আর কি। তো যাই হোক, চলো যাই, কথা না বলে ক্লাস শুরু করে দিই। তো প্রথম কথা হলো যে ব্লাস্টোপোর কি সেটা আমাদের বুঝতে হবে। আর ব্লাস্টোপোর কি সেটা বোঝার জন্য একটু পিছনে যেতে হবে, সেই ব্যাকগ্রাউন্ড থেকে আমরা এই বিষয়টা বুঝতে পারবো। তো প্রথমে দেখো, আমরা বলেছিলাম যে একটি শুক্রাণু এবং একটি ডিম্বাণু, তাদের মিলনের মাধ্যমে কি তৈরি হয়? একটি জাইগোট তৈরি হয়। ওকে, জাইগোট তৈরি হয়। তাদের মিলনের মাধ্যমে কি তৈরি হয়? একটা জাইগোট তৈরি হয়। এখন দেখো, কি তৈরি হয়? জাইগোট তৈরি হয়। কি করে রাখছে রে? কে এনে রাখলো এগুলো?
এত জ্বালালে কেমনে হবে বলো তো? Yes. একটু ওয়েট করো, হ্যাঁ। সেটিংসে প্রবলেম হয়েছে, এটা ঠিক করে নিই। প্রতিদিন এগুলো করতে ভালো লাগে। ওকে, ঠিক আছে। তো যেটা বলছিলাম আর কি, যে আমরা প্রথমে ব্লাস্ট অফ কি সেটা সম্বন্ধে একটু জেনে নিই, তাহলে বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে দেখো, একটি শুক্রাণু এবং এটি ডিম্বাণু, এই দুইটা মিলিত হলো। শুক্রাণু ডিম্বাণু মিলিত হওয়ার মাধ্যমে কি তৈরি হলো? জাইগোট তৈরি হলো। এটা জাইগোট তৈরি হলো। তো এই জাইগোটটা কি হয়? টিউবেজের মাধ্যমে বিভাজিত হয়। প্রথমে একটা কোষ থেকে দুইটা, দূরে থেকে কি হয়? চারটা, আর চারটা থেকে আটটা, এরকম করতে করতে যে কি হয়ে যায়, এটা পুরো একটা হলো বল, একটা বল হয়ে যায় বলের মতো। অসংখ্য কোষ একসাথে জড়ো হয়ে গেছে আর কি। অসংখ্য কোষ কি আছে? একসাথে জড়ো হয়ে গেছে। তো এখন এই যে এইটা আছে, সেটাকে বলা হয় মরুলা দশা বলা হয়। এই মরুলা দশাটা আবার পরবর্তী স্টেজে চলে যাচ্ছে। সেখানে কি আছে? এই যে কোষগুলো আছে, সেই কোষগুলো কিন্তু সজ্জিত হচ্ছে। ধরো এভাবে সুন্দর করে কোষগুলো কি হয়? সজ্জিত হয়। কোষগুলো এভাবে সজ্জিত হয়। তো কোষগুলো যখন সজ্জিত হয়, সজ্জিত হওয়ার পর দেখো, তখন এই দশাকে বলে ব্লাস্টুলা দশা বলা হয়। ব্লাস্টুলা, ব্লাস্টুলা দশা বলা হয়। তো ব্লাস্টুলা দশার পরে যে দশাটা আসে, সেটা হলো গ্যাস্ট্রুলা দশা আসে আর কি। তো গ্যাস্ট্রুলা দশায় কি হয়? এইটার কিন্তু এই স্তরটা এরকম ভাঁজ হয়ে ভিতর দিকে প্রবেশ করতে থাকে। তাহলে দেখো এটা কেমন দেখা যায়, এই অনেকটা এরকম ভাঁজের ভিতর দিকে প্রবেশ করতে থাকে আর কি। হ্যাঁ, একটু ক্লোজলি দেখাই। এরকম অংশ তৈরি হয়। তো এবং তার এগুলো হলো কি, যে কোষগুলো, যে কোষগুলো ছিল সেই কোষগুলো দেখতে পাচ্ছি সকলে। সো এভাবে সে কিন্তু এই যে দশা আসলো, সে দশার নাম হলো গ্যাস্ট্রুলা দশা। কি দশা? গ্যাস্ট্রুলা দশা। আশা করি আমাকে আমাকে সকলে শুনতে পাচ্ছ আর কি। গ্যাস্ট্রুলা দশা আসলো। এখন এই যে গ্যাস্ট্রুলা দশা আসলো, তো সেই গ্যাস্ট্রুলা দশাতে কি হচ্ছে, যে এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, সেই ফাঁকা জায়গাকে বলা হয় আর্কেন্টেরন বলা হয়। কি বলা হয়? আর্কেন্টেরন। এই ফাঁকা জায়গা বলছে কি? আর্কেন্টেরন। আর্কেন্টেরন, এটাকে বলে আর্কেন্টেরন বলা হয়। এবার আসো, আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে আমি মার্ক করে দিচ্ছি এই জায়গাটা, একটু ভিন্ন কালার দিই তাহলে ভালো হবে। দেখো এই জায়গাটা, এই যে এই জায়গাটা আমি মার্ক করে দিচ্ছি জায়গাটা, এই জায়গাটা, সেই জায়গার একটা নাম আছে, তার নাম হলো কি? ব্লাস্টোপোর। ব্লাস্টোপোর। আসলে পোর মানে তো ছিদ্র, ওইখান থেকেই মূলত আসছে এটা ব্লাস্টোপোর। এই যে তোমরা যে ব্লাস্টোপোরটা দেখতে পাচ্ছ, সেই ব্লাস্টোপোরটাই কিন্তু মেইন কথা, এটা নিয়ে মূলত কথা হবে আর কি, যে আমাদের ভ্রূণীয় ব্লাস্টোপোরের পরিণতি। তো এই যে ভ্রূণীয় ব্লাস্টোপোর এই জায়গাটা, সে পরবর্তীতে ভ্রূণ, এই ভ্রূণের থেকে, এখন তো ভ্রূণ অবস্থায় আছে, পরবর্তীতে সেটা কিসে পরিণত হবে সেটা নিয়ে কিন্তু এই টপিকসটার নাম বলেছে ভ্রূণীয় ব্লাস্টোপোরের পরিণতি। হ্যাঁ, টপিকসটার নাম হলো কি? ভ্রূণীয়, ভ্রূণীয় ব্লাস্টোপোরের
ব্লাস্টোপোর এর পরিণতি। ভ্রূণীয় ব্লাস্টোপোরের পরিণতি এটা কিসে পরবর্তীতে এটা কিসে রূপান্তরিত হবে সেটা নিয়ে কিন্তু কথা বলেছে। এই ব্লাস্টোপোরের পরিণতি কি দেখা যায়? কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে এই ব্লাস্টোপোরটা হয় মুখছিদ্র হয়ে যায়, আর কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে এই ব্লাস্টোপোরটা কি পায়ছিদ্র হয়ে যায়। আর তোমরা যে এখানে যে আর্কেন্টেরন দেখতে পাচ্ছ, এটা মূলত পৌষ্টিক নালী। এটা মূলত কি পৌষ্টিক নালী, অর্থাৎ যে প্রাণী হোক সেই প্রাণীর পৌষ্টিক নালী হলে এটা হয় আর কি। তো এই হলো মোটামুটি তোমাদের যে ব্লাস্টোপোর কি সেটা সম্বন্ধে তোমার একটা ধারণা হলো। আশা করি সকলে বুঝতে পারছে। বুঝতে পারলে একটু কমেন্টস করে জানাও বুঝতে পেরেছো কিনা, ব্লাস্টোপোর কি সেটা বুঝতে পেরেছো কিনা। ওকে, তাহলে আমরা বুঝতে পেরেছো কিনা এবং শুনতে পাচ্ছ কিনা আমার কথা। ব্লাস্টোপোর, হ্যাঁ, আছো তো নাকি তোমরা? ব্লাস্টোপোরের পরিণতি নিয়ে আমরা কথা বলতেছি আর কি। তাহলে ভ্রূণীয় ব্লাস্টোপোর কোনটা সেটা আমরা দেখতে পেলাম। যে গ্যাস্ট্রুলো দশায় আর্কেন্টোরেনের যে ছিদ্রটা থাকে, এটা তো আর্কেন্টোরেন মানে গহ্বর আর কি। আর যে ছিদ্র উন্মুক্ত ছিদ্র থাকে আর কি, সেই ছিদ্রকে আমরা বলছি কি ব্লাস্টোপোর বলতেছি। তো ব্লাস্টোপোরটা কি হয়, কোনো কোনো প্রাণীর ক্ষেত্রে হয় যে কি মুখছিদ্র হয়ে যায় পরবর্তীতে, আর কোনো কোনো প্রাণীর ক্ষেত্রে এটাকে পরবর্তীতে কি হয় পাই ছিদ্র হয়ে যায়। তো এইটাই হলো তোমার হলো সেই ব্লাস্টোপোর। ওকে, বুঝতে পারছো? হ্যাঁ, একটু কমেন্টস করে জানাও। তোমরা কমেন্টস করলে আমি খুব অ্যাক্টিভ অনুভব করি আর কি, যে না ঠিক আছে সবাই ক্লাসে খুব অ্যাক্টিভ, আমারও খুব ভালো লাগে। হ্যাঁ, একটু কমেন্টস করে জানাও তোমরা বুঝতে পারছো কিনা। তাহলে এটা হলো তোমাদের হলো কি, এটা হলো কি ব্লাস্টোপোর। তো এই ব্লাস্টোপোরের পরিণতি নিয়ে আমরা কথা বলবো, এটা পরবর্তীতে কি হয়। আমরা তো নর্মালি তোমাদের বললাম যে কিন্তু কোনো কোনো প্রাণীর ক্ষেত্রে কি হয় ব্লাস্টোপোরটা কিসে পরিণত হয়, মুখছিদ্রে পরিণত হয়, কোনো কোনো প্রাণীর ক্ষেত্রে ব্লাস্টোপোরটা পাইছিদ্রে পরিণত হয়। সো এইটার উপর ভিত্তি করে, অর্থাৎ ব্লাস্টোপোরটা পরবর্তীতে কিসে রূপান্তরিত হবে তার উপর ভিত্তি করে এটা কি হয় দুই রকম হয় থাকে। হ্যাঁ, এটা কয়রকম হয়, দুই রকম হবে আর কি। ওকে, এটা দুই রকম। এক নম্বর হলো প্রোটোস্টোমিয়া। প্রোটোস্টোমিয়া, স্টোমিয়া হলো প্রোটোস্টোমিয়া। বুঝতে পারছো আশা করি প্রোটোস্টোমিয়া লেখাটা। একটা হলো প্রোটোস্টোমিয়া। হ্যাঁ, ওকে, রাশেদ বলছো বুঝতে পারছি, ভেরি গুড। ফাতেমা, ওকে, সকলেই কমেন্টস করেছো, ভেরি গুড, অ্যাক্টিভ থাকো সকলে। হ্যাঁ, মানে এই অনলাইন ক্লাসের কিছু কারিগরি ত্রুটি আমাকে খুব প্যারা দিচ্ছে আর কি। তো প্যারাগুলো আশা করি ইনশাল্লাহ বেশি দিন থাকবে না, খুব দ্রুতই সলভ হয়ে যাবে। অনেক ধরনের প্যারা কাজ করতেছে আর কি। এই টেকনিক্যাল সমস্যাগুলো বেশ ঝামেলা করতেছে। এটা হওয়ার কিছু কারণ আছে, সেটা হলো যে যেহেতু স্মার্ট বোর্ডকে খুব বেশি যে ইউজ করছি তা না। তো আস্তে আস্তে যত আরো বেশি ব্যবহার করতে থাকবো তত এটা সম্বন্ধে আরো বেশি জ্ঞান লাভ করতে থাকবো। শিমুল আলী বলেছো, জি স্যার ব্লাস্টোফারে বলছি, কিন্তু পৌষ্টিক নালী কি একটোডামের পরিণতি পরিণতি নাকি? না না, একটোডাম কিন্তু পৌষ্টিক নালীতে পরিণত হয় না আসলে। বেসিক্যালি ওটা হলো তোমার এন্ডোডাম যেটা আছে সেটাই কিন্তু পৌষ্টিক নালীতে পরিণত হয়। তো এখন আসলে ওই তোমাদের যে চিত্রটা দেখালাম আর কি, আসলে এন্ডোডাম কোনটা একটোডাম কোনটা সেটা বোঝার বিষয় আছে। তুমি দেখো এই যে এটা, এটা কিন্তু পরবর্তীতে দেখো আমি আরেকটা যদি ফিগার ড্র করে দেখি পাশে, এই অংশটা কিন্তু হয় এন্ডোডাম। দেখো আমি যে কালার করে দিচ্ছি এই যে অংশটা, এটা হয়ে যায় এন্ডোডাম। ওকে, এটাই হয় এন্ডোডাম। তাহলে এটা যদি এন্ডোডাম হয়ে থাকে, দেখো আমি আস্তে আস্তে ঘোর দিচ্ছি আর কি, তাহলে মানে কি এইটাই সেই পৌষ্টিক নালী না? হ্যাঁ, এন্ডোডাম পরবর্তীতে পৌষ্টিক নালীতে পরিণত হয়। আর প্রশ্ন হলো তাহলে স্যার মেসোডাম কোথা থেকে আসে? এটা আরো সহজ, তোমাদের আগে দেখাই যে কোনটা একটোডাম কোনটা সেটা দেখায়। আচ্ছা, মেসোডাম হলো এইখান থেকে আস্তে আস্তে তৈরি হতে থাকে। এই হলো মেসোডাম, এই যে মেসোডাম তৈরি হচ্ছে, এটা হলো মেসোডাম, ঠিক আছে। এই যে মাঝখানের লেয়ারটা দেখতে পাচ্ছ সেটা হলো মেসোডাম। ওকে, খুব গাঢ় করে দিলাম যেন তোমরা সহজে বুঝতে পারো। এটা হলো মেসোডাম হচ্ছে, এবং একদম বাইরে যেটা আছে সেটা হলো কি এইটা, এটা হলো একটোডাম। একটোডাম, হ্যাঁ, তাহলে একদম বাইরে আছে একটোডাম, তারপরে আছে মেসোডাম, আর ভিতরে আছে এন্ডোডাম। এটা থেকে কিন্তু পৌষ্টিক নালীর আবরণটা তৈরি হয়, পৌষ্টিক নালীটাই তৈরি হয়। আশা করি বুঝতে পারছো।
আবারও তো একটোডামই লিখছো, এন্ডোডাম হবে, হ্যাঁ শিমুল। ওকে ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো আর কি। হ্যাঁ আমি বুঝতে পারছো, তুমিও নিশ্চয়ই বুঝতে পারছো শিমুল। আহ, পরবর্তী অংশে চলে যাচ্ছি, আমরা প্রোটোস্টমি নিয়ে কথা বলবো আর কি। তো প্রোটোস্টমি এটা কি সেটা নিয়ে কথা বলবো। তো আমরা খুবই সিম্পল কথা, আমরা এই যে চিত্রটা দেখলাম, যে চিত্রটা ছিল এইটা, এই চিত্রটা, হ্যাঁ, এই চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি? এই যে জায়গাটা, এই চিত্রে এই জায়গাটা, এই যে জায়গাটা আছে এটা, এটাকে আমি মার্ক করব। এটা কি? এটাই হলো কি তোমার হলো ব্লাস্টোপোর, ব্লাস্টোপোর। আর এই ব্লাস্টোপোরটা কোনো কোনো প্রাণীর ক্ষেত্রে হয় যে মুখছিদ্র। তো যাদের ক্ষেত্রে এই ব্লাস্টোপোরটা মুখছিদ্র হয়ে যায় তাদেরকে আমরা বলবো প্রোটোস্টোমিয়া। একদম আশা করি সহজে বুঝতে পারছো। যাদের ক্ষেত্রে এই ব্লাস্টোপোরটা মুখছিদ্রে পরিণত হয় তাদেরকে আমরা বলবো প্রোটোস্টোমিয়া। প্রোটোস্টোমিয়া বলে কি হচ্ছে? ব্লাস্টোপোর কিসে হচ্ছে? ব্লাস্টোপোর, নোট রেখো, ব্লাস্টোপোর কিসে পরিণত হচ্ছে? মুখছিদ্রে, হ্যাঁ, ব্লাস্টোপোর পরিণত হচ্ছে মুখছিদ্র, মুখছিদ্র, হ্যাঁ, ব্লাস্টোপোর কিসে পরিণত হলো? মুখছিদ্র। তাহলে প্রোটোস্টোমিদের ক্ষেত্রে কি ব্লাস্টোপোর পরিণত হচ্ছে কি মুখছিদ্রতে পরিণত হচ্ছে আর কি। তো যাদের ক্ষেত্রে এই ব্লাস্টোপোর মুখছিদ্রে পরিণত হয় তাদেরকে আমরা বলবো কি প্রোটোস্টোমি। আশা করি সকলে বুঝতে পেরেছো। তাহলে প্রোটোস্টোমিতে আমরা বুঝলাম, তাহলে প্রোটোস্টোমিটার মধ্যে এরা কারা কারা, এক্সাম্পল কারা কারা হতে পারে সেটা দেখো। বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি দেখি? প্লাটিহেলমিনথিস, হ্যাঁ, প্রোটোস্টোমের উদাহরণ প্রোটো তো আর প্রোটোস্টোমের উদাহরণ কারা কারা হবে? প্লাটিহেলমিনথিস, প্লাটিহেলমিনথিস প্রোটোস্টোমের উদাহরণ হবে। আরো কারা কারা প্রোটোস্টোমের উদাহরণ হবে সেটা হলো যে একদম মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, ঠিক আছে। তারপরে নেমাটোডাও সম্ভবত এর মধ্যে অবস্থিত, নেমাটোডা মানে সিরিয়াল বলতে পারি, সিরিয়াল প্লাটিহেলমিনথিস। তারপরে হলো তোমার হলো নেমাটোডা, নেমাটোডা, তারপর হলো মলাস্কা, ঠিক আছে। তারপরে অ্যানিলিডা, আরো কি হতে পারে? আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা, ওকে। এই সবগুলো হলো প্রোটোস্টোমের উদাহরণ। এইসব পর্বের যে সকল প্রাণী আছে তাদের এই ব্লাস্টোপোর কি মুখছিদ্রে পরিণত হচ্ছে আর কি। তো এরা হলো তাদের উদাহরণ। আরেকটা কথা বলে আর কি, সিলিয়ামের ভিতরে এরা হলো সাইজোসিলাস বলা হয়। সাইজোসিলাস কি সেটা আমরা সিলম ক্লাসে ডিটেলস বুঝিয়ে দেবো আর কি, সেটাই মনে হয় ভালো, কারণ এখানে এটা নিয়ে ডিটেলস আলোচনা করা আছে, সেখানে আমরা এটা নিয়ে আলোচনা করবো। তো এইখানে বুঝতে পারছো কিনা সেটা বলো আর কি। শিমুল বলছে একটোডাম তো দেহ প্রাচীর, এন্ডোডাম হলো পৌষ্টিক নালী। তোমার এই যে বানানটা এন্ডোডাম বানানটা হচ্ছে না, এন্ডো, হ্যাঁ এটা মাথায় রেখো আর কি। একটোডাম তো হ্যাঁ দেহ প্রাচীর গঠন করবে, আর এন্ডোডাম হলো পৌষ্টিক নালী। ভেরি গুড, আমি বুঝতে পারছি তুমি এন্ডোডামই লিখছো আর কি। জুয়েলানা বলছে যাদের ক্ষেত্রে ব্লাস্টোফোর মুখছিদ্রে পরিণত হয় সেটা হলো প্রোটোস্টোমা। যাদের ক্ষেত্রে ব্লাস্টোফোর মুখছিদ্রে পরিণত হয়, ব্লাস্টোফোর মুখছিদ্রে পরিণত হয় সেটা না, ডিটোস্টোমে কিন্তু মুখছিদ্রে পরিণত হয় না। ডিটোস্টোমের বেলায় কি হচ্ছে? তাদের পাই ছিদ্রে পরিণত হয়। ওকে, পাই ছিদ্রে পরিণত হয়। ওকে, এটা আমরা এখনই দেখবো আর কি। চলো যাই পরবর্তী স্লাইডে দেখি। ডিউটেরোস্টোমিয়া, ডিউটেরোস্টোমিয়া, ডিউটেরোস্টোমের ক্ষেত্রে কি হচ্ছে?
এই যে চিত্রটা ছিল সেটা আমরা একটু দেখি আবার। হ্যাঁ, ডিটোর স্টোমের ক্ষেত্রে এই যে ব্লাস্টোপোর সেটা কিসে পরিণত হচ্ছে, পাই ছিদ্রে পরিণত হবে, পায়ু ছিদ্রে পরিণত হবে। পায়ু ছিদ্র, এদের ক্ষেত্রে কি হবে, পায়ু ছিদ্রে পরিণত হবে। সো একদম স্পেসিফিক, এখানে কোনো ভুল করার কোনো সুযোগ নেই। তাহলে যারা প্রোটোস্টোমিয়া তাদের ক্ষেত্রে এই ব্লাস্টোপোর মুখছিদ্রে পরিণত হয়েছে, আর যারা ডিউটেরিস্টোমিয়া তাদের ক্ষেত্রে এই ব্লাস্টোপোর কি পায়ু ছিদ্রে পরিণত হবে আর কি। আশা করি সকলে বুঝতে পারছো। এখন এদের ক্ষেত্রে উদাহরণগুলো কারা কারা হবে সেটা দেখো। বেশিরভাগ ক্ষেত্রে উদাহরণগুলো একটু দেখি। উদাহরণ অর্থাৎ ডিউটেরিস্টোমিয়ার উদাহরণ, ডিউটেরোস্টোমিয়ার উদাহরণ। ওকে, ডিউটেরিস্টোমিয়ার উদাহরণগুলো কারা কারা হবে, যেমন একাইনোডার্মাটা, একাইনোডার্মাটা, তারপরে করডাটা, এছাড়া হেমিকর্ডাটাও হতে পারে। হেমিকর্ডাটা একটা নন মেজর পর্ব। এই দুইটা হলো মেজর পর্ব, এটা হলো নন মেজর পর্ব। ওকে, মেজর পর্ব নন মেজর পর্ব কি, মেজর পর্ব হওয়ার প্রধান শর্ত হলো যে তাদের প্রজাতির সংখ্যা 5000-এর উপরে হতে হবে আর কি, বাস্তুতন্ত্রে তাদের বিশেষ ভূমিকা থাকতে হবে এবং পর্ব হিসেবে কোনো কনফিউশন থাকা যাবে না। যদি এরকম হয় তখন তাদেরকে আমরা বলবো মেজর। আর যাদের প্রজাতির পর্বের প্রজাতির সংখ্যা কি 5000 নিচে, তাদেরকে আমরা বলবো গৌণ পর্ব বা নন মেজর ফাইলা। বহু বচনে বলে ফাইলা, এক বচনে বলে ফাইলাম বলা হয়। ওকে, আশা করি সকলে বুঝতে পারছো। ওকে, ডিউটেরিস্টোম উদাহরণ মেজর পর্বের একটাই আছে, কর্ডাটা। নো প্রবলেম, একাইনোডার্মাটাও কিন্তু ডিউটেরিস্টোমের উদাহরণ আর কি। হ্যাঁ, সো নো প্রবলেম। সো তুমি একটা, তোমরা যে কোনো একটা যদি দিও তাও হবে, কোনো সমস্যা নেই। ধরো একটা শুধু এক্সাম্পল দিচ্ছি তাতেও হবে আর কি। শিমুল আলিসি বলছে যে স্যার এদের সিলম গঠন এন্টোরেসিলাস হবে নাকি? হ্যাঁ, এদের সিলম গঠন এন্টোরেসিলাস হবে। হ্যাঁ, ডিউটেরিস্টোমদের ক্ষেত্রে এন্টোরেসিলাস হবে আর কি। এখন এন্টোরেসিলাস শব্দটা আমি এখন বলতেছি না এই জন্যই, কারণ এন্টোরেসিলাস আমাকে বোঝাতে হবে যে তোমার সাইজোসিলাস কি এন্টোরেসিলাস কি সেটা আমি বোঝাতে হবে। তো যখন সিলম পড়াবো তখন সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো সিলমটা এখনো পড়াইনি, এই জন্য আমরা ওখানে যাচ্ছি না। সিলম আগামী ক্লাসে হয়তো সিলম পড়াবো আর কি, তখন ওইটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো। ওকে, এই হলো বিষয়। তোমরা বুঝতে পারছো কিনা একটু বলবা, বুঝতে পারছো কিনা? সো আমরা কিন্তু আলোচনা করলাম যে যে ব্লাস্টোপোরের পরিণতি নিয়ে আলোচনা করলাম, এইটুকুনি আলোচনা। আমরা বলছি যে প্রোটোস্টোমিয়া এবং ডিউটেরিস্টোমিয়া সেটা নিয়ে আলোচনা করছি। সো ব্লাস্টোপোরের পরিণতির ক্ষেত্রে আমরা কি দেখেছি, কারুকরীর ক্ষেত্রে এই ব্লাস্টোপোরটা কি মুখছিদ্রে পরিণত হয়, আবার কারুকরীর ক্ষেত্রে এই ব্লাস্টোপোরটা কি পায়ুছিদ্রে পরিণত হয়। অর্থাৎ কারু বলতে কোনো কোনো প্রাণীর ক্ষেত্রে আর কি, কোনো কোনো পর্বের প্রাণীর ক্ষেত্রে। তো যাদের ক্ষেত্রে মুখছিদ্র পরিণত হয়, অর্থাৎ ব্লাস্টোপোরটা মুখছিদ্রে পরিণত হয়, তাদেরকে আমরা বলছি হলো প্রোটোস্টোমিয়া বলেছে আর কি। উদাহরণ হিসেবে আমরা পড়ছি যে নিচের দিকে যেগুলো, ধরো যে আহ, পর্বগুলো তো পর্যায়ক্রমে সাধারণ থাকে, পরিফেরা, নিডেরিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, এনিলিডা, আর্থ্রোপোডা, অ্যাকাডেমোটা, কর্ডাটা। সো এগুলো কিন্তু সিরিয়ালটা সবসময় মনে রাখবা, যে কোনো ভাইবা পরীক্ষায় কিন্তু এই সিরিয়ালটা তো হতে পারে আর কি। সো যারা সিরিয়ালটা মুখস্থ নেই তারা কিন্তু ভালো করে সিরিয়ালটা মুখস্থ করে রাখবা। তো এই যে সিরিয়ালটা আছে, সেই সিরিয়ালের মাঝখানে দেখো প্রথম দিককার আর কি, অর্থাৎ শুরুর দিকে আর কি, অর্থাৎ প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, তারপরে তোমার হলো মলাস্কা, এনিলিডা, আর্থ্রোপোডা, এরা কিন্তু তোমার কার মধ্যে পড়ছে, এরা সকলে কিন্তু প্রোটোস্টোমের মধ্যে পড়ছে। আর ডিটোস্টোমের মধ্যে উপরের শেষের দুইটা আর কি, অর্থাৎ অ্যাকাউন্টাউন্টা এবং কর্ডাটা, এই দুজন পড়ছে কি ডিটোস্টোমের মধ্যে পড়ছে। তো আশা করি বুঝতে পারছো। তো এইভাবে সিকোয়েন্স নিয়ে যদি তুমি মনে রাখতে পারো তাহলে তোমাদের কিন্তু বুঝতে অনেক সহজ হবে আর কি। তো আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, অনেক কমেন্টস হয়েছে। আহ ফাতেমাতুজ জোহর বলছে বুঝতে পারছি স্যার, ভেরি গুড। শিমুল বলছে জি স্যার বুঝতে পারছি, ভেরি গুড। জুয়েলানা বলছে ক্লিয়ার স্যার, ওকে ভেরি গুড। তারপরে আসো আর কি,
জান্নাত বলেছো, বুঝতে পেরেছি, ভেরি গুড। তারপরে সবাই হাসাহাসি করে কেন? আগে বুঝেক, তারপর প্রশ্ন কর, বই দেখে বকবক করিস না। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, তারপরে আসো। হ্যাঁ, একটু বকাঝকা হয়ে গেছে। মোস্তারি বলছো, প্রোটোস্টোমের ক্ষেত্রে ব্লাস্টোপোর মুখছিদ্রে পরিণত হয়, যেমন কি প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা। ভেরি গুড, এই তো পারছো। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করো, আহ, তোমাদের একটু মোটিভেশন দিয়ে নিই আগে। সেটা হলো যে এই যে তোমরা এই যে কষ্ট করে এই যে পড়াশোনাগুলো করতেছো, তুমি বিশ্বাস করো ভাই, তোমরা প্রত্যেকেই মানে খুবই কোয়ালিটিপূর্ণ একটা শিক্ষা অর্জন করতেছো। কারণ হলো যে মুখস্থ বিদ্যা একরকম জিনিস, ধরো এই জিনিসগুলো কিন্তু তোমরা মুখস্থ করে কিন্তু মানে অনেকেই কিন্তু A+ পেয়ে যাবে আর কি। কিন্তু দেখো এই যে বেসিক জিনিসগুলো দেখো, কত প্রশ্ন তোমাদের মাঝখানে আসতেছে আর কি। মানে ক্লাস নেওয়ার পরেও স্টিল নাও কিন্তু প্রশ্ন আসতেছে আর কি। তাহলে সেই প্রশ্নগুলো যদি তুমি মানে ক্লাস না করতে, তাহলে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু তোমার জন্য অজানাই থেকে যেত আর কি। এই যে বিষয়গুলো আর কি, যে ধরো প্রোটোস্টোমি নিয়ে কথা বলছি, ডিউটোস্টোমি নিয়ে কথা বলছি, এগুলো কিন্তু যে কোনো ভাইবে ওটা কিন্তু ধরে বসে থাকে আর কি। এবং এরপরে কিন্তু আমরা একটু পরে প্রোটোস্টোমিয়া এবং ডিউটোস্টোমির মধ্যে পার্থক্য করবো আর কি। ওটা কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুবই এসে থাকে এটা, প্রোটোস্টোমিটা এবং ডিউটোস্টোমিটা। তাহলে দেখো, তোমরা যে এই যে নিজেরা কিন্তু ফান করতেছো, মজা করতেছো, কমার্স করতেছো, আমি এটা কিন্তু দারুণ, এটাকে সিরিয়াসলি কেউ নিও না যে আমাকে কেউ ভুল ধরতেছে বা এগুলো সিরিয়াসলি নিও না। বেশি বেশি করে ভুল করবা, তোমরাও অনেক কমেন্টস করবা, তাতে করে কি হয় জানো, যত এই পড়াশোনা নিয়ে তোমরা মজা করবা, তত ওই পড়াটাই মনে থাকবে। ওই যে যেটা নিয়ে তোমরা মজা করতেছো না, ওইটাই দেখবে পড়াশোনা পড়া তোমাদের কি মনে থাকবে আর কি। আর যেগুলো খুব বেশি একদম মুখস্থ করে পরীক্ষা দিয়ে চলে আসে দেখবা, একটু মনে করে দেখো যে তোমাদের পড়ার ক্ষেত্রে কি হয়েছে, যে যেগুলো তোমরা মুখস্থ করে একদম পরীক্ষা হলে গিয়ে দিয়ে আসছো আর কি, তো কয়েকদিন পরে কিন্তু সেগুলো তোমরা ভুলে গিয়েছো আর কি। কিন্তু যেগুলো দেখো আহ মুখস্থ করার সময় কোনো মজা করছো কারোর সাথে, বা কোনো ফান করছো, বা কারোর সাথে মিলিয়ে পড়ছো, সেই পড়াগুলো কিন্তু এখনো দা স্টিল না তোমাদের মনে আছে। আমার সাথে কি তোমরা একমত? একমত হলে কমেন্টস করে জানাও। সেই জন্য তোমাদের দেখে খুবই ভালো লাগতেছে যে তোমরা এই যে জুওলজি নিয়ে, প্রাণীবিদ্যা নিয়ে তো আগ্রহী হয়ে পড়াশোনা করতেছো আর কি। ইনশাল্লাহ তোমাদের এইটার প্রতিদান পাবা আর কি, অবশ্যই। এবং ধরো তোমরা কেউ ভালো পজিশনে চলে গেলা, হ্যাঁ, বা শিক্ষক হয়ে গেলা কোনো জায়গায় গিয়ে, তো শিক্ষক হলে কিন্তু আমার স্টুডেন্টদের কিন্তু এই শিক্ষাগুলো, জ্ঞানগুলো কিন্তু দিতে হবে আর কিন্তু। তো বেস যদি ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু সেই জ্ঞানগুলো দেওয়ার কিন্তু সুযোগ থাকে না। সেই জন্য তোমাদেরকে ওয়েলকাম, তোমরা এই ধরনের কাজ করে যাচ্ছ আর কি। আশা করি তোমরা অনেকে উপকৃত হবে। নসিব, চলে আসছি, এতক্ষণ কোথায় ছিলে তুমি? স্যার, উপরে টাইটেলটা লিখে রাখলে পরবর্তীতে ভিডিওর দেখতে বুঝতে পারবে, কোনো সমস্যা না। আচ্ছা, এটা আসলে টাইটেলটা লিখিনি কেন আমি বলি। সেটা হলো যে আমি চাচ্ছি যে এটাকে ইউটিউবে একটা সিরিয়াল করে রাখবো, যেটাকে আনলিস্টেড করে একটা সিরিয়াল করবো, সেখানে টাইটেল সহকারে লিখে রাখবো। এবং তোমরা এখানে তো 1 মাস পরে কিন্তু লাইভ ক্লাসের ভিডিওগুলো চলে যাবে। তো ওই আনলিস্টেড যে করে রাখবো ইউটিউবে, সেটার লিঙ্কটা আমি কিন্তু এখানে পোস্ট করে রাখবো আর কি। মানে উপরে একটা লিঙ্ক পিন আপ করে রাখবো এই গ্রুপে। তোমরা ওখানে ঢুকলে সিরিয়ালি সেগুলো টপিক ওয়াইজ পাবা। তো আমি একদিনে বসে ধরো 7-8টা, অথবা এই 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 যে ক্লাসগুলো আছে সবগুলো একসাথে সিরিয়াল করে সুন্দর করে রেখে দেবো। তো নো টেনশন। আর শীটের যে ব্যাপারটা, শীট কিন্তু কন্টিনিউসলি হচ্ছে, যেটার যেদিন ক্লাস হচ্ছে বা শীটগুলো কিন্তু রেডি হয়ে যাচ্ছে। সো আমার একটা টার্গেট হলো যে একটা করে চ্যাপ্টার শেষ করবো আর তোমাদেরকে শীট দিয়ে দেবো। এই হলো প্ল্যান। মানে পিডিএফ ফাইল দিয়ে দেবো শীটের। আশা করি তোমাদের উপকার হবে। ওকে, আচ্ছা, সকলেই ঠিক বলছো, একমত হচ্ছে, ভেরি গুড। হ্যাঁ, ফেরদৌসী বলছে ভ্রূণ গঠনের সময় গ্যাস্ট্রুল দশায় ব্লাস্টোপোর তৈরি হয়, যা পরবর্তীতে কিছু প্রাণীদের মুখছিদ্রে পরিণত হয়, যাকে বলা হয় প্রোটোস্টোমিয়া। উদাহরণ হলো প্লাটিহেলমিনথেস নেমাটোডা। ভেরি গুড। আর ব্লাস্টোপোর পাইছিদ্রে পরিণত হলে তখন তাকে বলে ডিউটেশন এবং কোনো ডাটা। ভেরি গুড, এই তো বুঝতে পারছো। শিমুল বলছে 100% সহমত। হ্যাঁ, জান্নাতও বলছে একমত। আসলেই সত্যি তাই। এই যে তোমরা পরিশ্রম করতেছো, অবশ্যই সেটার প্রতিদান তোমরা পাবা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর যে তার প্রত্যেকটা কাজে, প্রতিটি ব্যক্তি তার নিজস্ব কাজে যে সিরিয়াস থাকে আর কি, বা দায়িত্বশীল থাকে, তার মানে সে তার জীবনের প্রতিটি কাজেই সে কি থাকে, দায়িত্বশীল। তুমি তোমার পড়াশোনায় দায়িত্বশীল, মানে তুমি তোমার অন্য অন্য কাজেও দায়িত্বশীল। এবং তোমরা খুব অ্যাক্টিভ ছেলে মেয়ে, আমি জানি। এবং নিঃসন্দেহে তোমরা ভালো করবে ইনশাল্লাহ। তো যাই হোক, আর কথা না বলি, আমরা কিন্তু তাহলে প্রোটোস্টমি এবং ডিটোস্টমি শেষ করে ফেললাম আর কি। আশা করি সকলে বুঝতে পারছো। এবার পরবর্তী টপিক আমি চলে যাচ্ছি। প্রোটোস্টমি এবং ডিটোস্টমির মধ্যে পার্থক্য আর কি, হ্যাঁ, এটাকে 3 স্টার দিয়ে রাখবা, প্রোটোস্টমি এবং ডিটোস্টমির মধ্যে পার্থক্য। কিন্তু পরীক্ষায় কিন্তু খুবই আসে আর কি, মাথায় রেখো। সো ওকে, তাহলে আমরা এই পাশে লিখবো হলো প্রোটোস্টমিয়া,
এক পাশে লিখবো প্রোটোস্টোমিয়া, প্রোটোস্টোমিয়া, আর এই পাশে যাবে হলো ডিউটেরোস্টোমিয়া। অলরেডি অনেকটাই জেনে গেছো আর কি। তো এখন বাকি যেগুলো আছে সেগুলো দেখো, তোমরা সংজ্ঞার মাধ্যমে প্রোটোস্টোমি এবং ডিউটেরোস্টোমির সংজ্ঞার মাধ্যমে কিন্তু দুই তিনটা পার্থক্য করে ফেলতে পারবে। একটা হলো কি মুখছিদ্রে পরিণত হয়, একটা হলো পাইছিদ্র, এটা তোমরা জেনেই গেছো আর কি। হ্যাঁ, তারপরে একটা হলো তোমার হলো কি সাইজোসিলাস, একটা হলো কি ইন্টেরোসিলাস, সেটা জানতে পারলা। যেরকম আরো কিছু বিষয় আছে সেগুলো আলোচনা করবো। প্রথম হলো ক্লিভেজ নিয়ে আলোচনা করবো। তোমরা যদি পরীক্ষার খাতা যখন লিখবা তখন এইভাবে পার্থক্য করে দিতে পারো, এবং সেই পার্থক্যের ঘরটা আর একটা এরকম ঘর দিতে পারো, এরকম ঘর। এভাবে লিখলে কিন্তু মার্কস বেশি পাবা, মাথায় রেখো। ওকে দেখিয়ে দিই কিভাবে তোমরা ছক তৈরি করতে পারো। এটা একটা ঘর গেল। এটা হলো বিষয়, এখানে বিষয়বস্তু লিখে রাখবা, বিষয়গুলো কি কি, পার্থক্যের বিষয় আর কি, অর্থাৎ পার্থক্যের বিষয় এর বিষয়। তো পার্থক্যের বিষয়গুলো এই পাশে লিখে রাখলাম। আচ্ছা, তাহলে দেখো 1 2 3 করে আমরা লিখতেছি। ধরো 1 নম্বর তুমি লিখলা, প্রথমে লিখলে হলো ক্লিভেজ, ক্লিভেজ। ওকে, এটা হলো 1 নম্বর পার্থক্যের বিষয়। তো এটাকে ঘরটাকে আমরা ক্লোজ করে দিই, ক্লোজ না করলেও পারি, পরে ক্লোজ করলেও পারি। এই যে একটা ঘর তৈরি করলাম আমরা। আমি ঘর দিয়ে একটা দেখাচ্ছি, কিন্তু তোমরা লেখার সময় পরীক্ষার ক্ষেত্রে ঠিক এইভাবে লিখবে আর কি, এতে পরীক্ষা ক্ষেত্রে মার্কস ক্যারি করে। আরেকটা জিনিস পয়েন্ট টু বি নোটেড, সেটা হলো যে প্রশ্নগুলোতে পার্থক্য রিলেটেড প্রশ্ন, সেই প্রশ্নগুলোতে মার্ক বেশি তোলা যায়। আবার বলতেছি, যে প্রশ্নগুলো হলো পার্থক্য রিলেটেড সেই প্রশ্নগুলোতে মার্ক বেশি তোলা যায়। আমরা যখন খাতা মার্কিং করি তখন পার্থক্যের প্রশ্নে যদি 4 থাকে 4-এ 4 দিয়ে দিই। সেম 4 মার্কের প্রশ্ন যদি বর্ণনামূলক হয় সেখানে কিন্তু 4-এ 4 দেই না, সেখানে 3 দেই বা 3.5 দেই, এই ধরনের দিই। 4-এ 4 কিন্তু খুব কম ছেলে মেয়ে পেয়ে থাকে আর কি। কিন্তু পার্থক্য যদি তুমি দাও, প্রায় প্রত্যেককেই পার্থক্যকে 4-এ 4 দেওয়া হয় যদি সঠিক হয় আর কি। তার মানে অবশ্যই তোমরা কি করবা, পার্থক্য দেওয়ার চেষ্টা করবা। পার্থক্যের ক্ষেত্রে চিত্র না দিলেও চলে, মানে খুবই কম ক্ষেত্রে চিত্র দেওয়ার প্রয়োজন হয় আর কি। তুমি চিত্র দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। এই তোমাদের এই বইতে চিত্র দেওয়ার অর্থ হলো যে জিনিসটাকে বোঝানোর জন্য দিয়ে রাখছে আর কি। তো তুমি যদি চিত্র দিতে চাও তাহলে আরো ভালো, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু চিত্র দেওয়াটা বাধ্যতামূলক নয়, ঠিক আছে? তুমি দিতেও পারো, নাও দিতে পারো। ওকে। তো এবার আসো, তাহলে প্রথমে ক্লিভেজ। প্রথমে হলো যে প্রোটোস্টোমিয়াদের ক্ষেত্রে ক্লিভেজটা কেমন হয় সেটা নিয়ে আমরা কথা বলবো। ওদের ক্লিভেজটা হলো সর্পিল ক্লিভেজ। কি ক্লিভেজ? সর্পিল, সর্পিল। এখন অনেকেই, যদিও আমি এখন এইভাবে লিখতেছি আর কি, যে এই যে প্রোটোস্টোমিয়াদের ক্লিভেজ কেমন, সর্পিল, শুধু এই এক কথা লিখে চলে যায় আর কি। আর এদের ক্ষেত্রে গিয়ে লিখছে ধরো ওরিও, ওরিও। এইভাবে অনেকে অ্যান্সার করে আর কি, কিন্তু সেই অ্যান্সারটা দেখতে খুব একটা ভালো দেখা যায় না আর কি। মনে হচ্ছে কিছু একটা নাই, এরকম আর কি। বুঝতে পারছো? ধরো যে এরকম মনে হচ্ছে কিছু একটা নাই। ধরো যে গেঞ্জি গায়ে দিয়ে আছে, জামা নাই, এই টাইপের আর কি। বা মনে করো যে উম, খুব সুন্দর করে সেজে গুজে আছে কিন্তু জুতা নাই, এরকম মনে হচ্ছে আর কি। তো এরকম দেখতে কিন্তু ভালো লাগে না। তো পিন পয়েন্ট এরকম দিবা না, আমি এখানে তোমাকে বোঝানোর জন্য হয়তো পিন পয়েন্ট দিচ্ছি, মনে রাখার জন্য আর কি। মনে রাখার জন্য তুমি পিন পয়েন্টে মনে রাখতে পারো আর কি। যেমন ধরো এই পুরো লাইনে, ধরো এখান থেকে শুধু মনে রাখবা যে সরপিল, সরপিল, ক্লিভেজ কেমন, সরপিল। এখানে মুখস্থ রাখবা ক্লিভেজ, 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 ক্লিভেজ। আর প্রোটোস্টোমের ক্ষেত্রে ক্লিভেজ কেমন, সরপিল। আর ডিটোস্টোমের ক্ষেত্রে ক্লিভেজ কেমন, পরি। তো এটা জাস্ট মুখস্থ রাখবা। এখন তুমি লেখার সময় কিভাবে লিখবা, যে এদের ক্ষেত্রে সর্পিল ক্লিভেজ দেখা যায়, এদের ক্ষেত্রে কি দেখা যায়, সর্পিল ক্লিভেজ দেখা যায়। এখানে লেখো কি, এদের ক্ষেত্রে ওরিও ক্লিভেজ দেখা যায়। এই কথাটা লিখে দেবা, এই কথাটা লিখে দিলে জিনিসটা কমপ্লিট হয়ে গেল। কিন্তু শুধু সর্পিল শুধু ওরিও এভাবে দিলে কিন্তু জিনিসটা সুন্দর লাগে না। আশা করি বুঝতে পারছো। চিত্র ছাড়া দেওয়াটাই ভালো হবে, ঠিক এরকম না। যদি চিত্র দিতে পারো তাহলে অবশ্যই সেটা ভালো, বাট না দিলেও কোনো সমস্যা নাই, সেটা হলো কথা আর কি। ওকে। ওকে, তো আমরা সর্পিল ক্লিভেজ তো আমরা আগেই জানি কিরকম হয়ে থাকে।
এরকম হয় সর্পিল ক্লিভেজ, আমরা জানি সেটা, যে এরকম চারটা অংশ থাকে। এই চারটা অংশ থেকে আবার কি তৈরি হয়, এখান থেকে একটা তৈরি হয় এইটা, এখান থেকে একটা তৈরি হয়েছে এইটা, এখান থেকে একটা তৈরি হয়েছে এইটা, এখান থেকে একটা তৈরি হয়েছে এইটা, এরকম চারটা কি হলো, আরো চারটা ব্লাস্টোমিয়ার তৈরি হয়েছে আর কি। এবং সেটা এই যে সর্পিল আকারে বিন্যস্ত হওয়ার কারণে আমরা যে কি সর্পিল ক্লিভেজ, আমরা গত ক্লাসে সেটা আলোচনা করেছি আর কি। আর ওরিও ক্লিভেজের বেলায় কি হয়েছে, যে নর্মালি এরকম ভাগ হয়েছিল, ঠিক আছে, এইভাবে দেখাতে পারি, ঠিক আছে, এর উপরে আরো ভাগ এরকম করে আছে আর কি। এবং সবগুলো কি হয়, অনেকটা সমান সমান হয়ে থাকে আর কি। ওকে, ধরো এইভাবে দেখানো যেতে পারে, এই একটা খণ্ড, এই একটা খণ্ড, এই একটা খণ্ড, এই পিছনে একটা খণ্ড, ঠিক আছে। তাহলে কয়টা হলো, 1 2 3 4 খণ্ড হয়ে গেছে আর কি। ওইটা আবার কি, আর চারটা থেকে কয়টা হয়ে যায়, মাঝখান দিয়ে ভাগ করলে কয়টা হয়ে যায়, এরকম কি ওরিও ক্লিভেজ আর কি। সবগুলো প্রায় সমান হয় আর কি, এই জন্য হচ্ছে ওরিও, সমভাবে তারা কি থাকে, বিন্যস্ত থাকে। আশা করি সকলে বুঝতে পারছো আর কি। এবার 2 নম্বর আনসার করবে যে এটা একটু ডিফিকাল্ট টাইপের আর কি, যে ব্লাস্টোমিয়ার মানে এই মেসোডার্ম কোথা থেকে উদ্ভূত হয় সেটা নিয়ে কথা বলা যায়। মেসোডার্মের উদ্ভব, মেসোডার্ম এর উদ্ভব, মেসোডার্মটা কিভাবে তৈরি হয়েছে সেটা নিয়ে কথা বলবো, ঠিক আছে। তো এদের ক্ষেত্রে প্রোটোস্টোমের ক্ষেত্রে মেসোডার্মটা কিভাবে উদ্ভূত হচ্ছে, আর ডিটোস্টোমের ক্ষেত্রে মেসোডার্মটা কিভাবে উদ্ভূত হচ্ছে সেটা নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে। সো দেখো, তোমার এইখানে প্রোটোস্টোমেটের ক্ষেত্রে এরকম একটা কোষ দেখাবে, মানে সরি, এরকম একটা পুরো হলো বল থাকবে। এই বলের মাঝখানে এগুলো সবগুলো কি, এক একটা ব্লাস্টোমিয়ার, এরকম ব্লাস্টোমিয়ার, 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 এরকম ব্লাস্টোমিয়ার হতে হতে এই মাঝখানে হঠাৎ একটা ব্লাস্টোমিয়ার আসলো, যেটা ভিন্ন কালার দেখানোর চেষ্টা করলাম। এই যে ইয়েলো কালার ব্লাস্টোমিয়ার, সেটা হলো 4D ব্লাস্টোমিয়ার। এটাকে আমরা কি বলবো, 4D ব্লাস্টোমিয়ার। এই ব্লাস্টোমিয়ার 4D ব্লাস্টোমিয়ার, 4D ব্লাস্টোমিয়ার। এই 4D ব্লাস্টোমিয়ার যেটা থাকে, তো প্রশ্ন করতে পারে যে 4D ব্লাস্টোমিয়ারটা কি, আসলে 4D ব্লাস্টোমিয়ার হলো যে এক ধরনের ব্লাস্টোমিয়ার, যেটা দিয়ে মানুষের হলো, বা ওই প্রাণীর ক্ষেত্রে, মানুষের বলবো না, ওই প্রাণীর ক্ষেত্রে তার দেহের যে অঙ্কীয় অংশ, অঙ্কীয় কিছু অংশ তৈরি হয়। অঙ্কীয় দেশ কোনটা, সামনের দিক, আমরা ধরো আমার সামনের দিক চলে এলো অঙ্কীয় দিক, এই অঙ্কীয় দিকের কিছু অংশ এইটা থেকে তৈরি হয়েছে। এই 4D থেকে কি হয়, মেসোডার্ম তৈরি হবে। কি তৈরি হবে, এই 4D ব্লাস্টোমিয়ার থাকবে, সেই 4D ব্লাস্টোমিয়ার থেকে কি মেসোডার্ম তৈরি হবে। ওকে, আর ওদের ক্ষেত্রে কি হবে, ওদের ক্ষেত্রে সেরকম না, কিন্তু ওদের ক্ষেত্রে আর্কেন্টারের যে প্রাচীর থাকে সেখান থেকে কিন্তু তৈরি হয়ে থাকে আর কি। ওকে, আর্কেন্টার কোনটা, সো আমরা একটু দেখাই চিত্র এঁকে। ধরো এই একটা চিত্র দেখতে পাচ্ছ, এই ফাঁকা জায়গার নাম কি, আর্কেন্টারন না, এই জায়গায় এই ফাঁকা জায়গাটার নাম কি, আর্কেন্টারন না। সো আর্কেন্টারের প্রাচীর কোনটা, এটা সেই আর্কেন্টার প্রাচীর না, এটা, হ্যাঁ, এটা কিন্তু সেই আর্কেন্টারের প্রাচীর। এই পুরোটা হলো আর্কেন্টারনের প্রাচীর। এই আর্কেন্টারের প্রাচীর থেকে কোনো একটা জায়গা থেকে, ধরো এই জায়গা থেকে, এই জায়গা থেকে পরবর্তীতে যে মেসোডার্ম তৈরি হলো আর কি, এখান থেকে তৈরি হলো বা এখান থেকে তৈরি হলো। দেখো আর্কেন্টারের প্রাচীর থেকে তৈরি হলো না, আর্কেন্টারের প্রাচীর থেকে মেসোডার্ম তৈরি হবে এদের ক্ষেত্রে। তাদের ক্ষেত্রে যারা ডিটোস্টোমে, তাদের ক্ষেত্রে আর্কেন্টারের প্রাচীর থেকে কি হবে, মেসোডার্ম তৈরি হবে আর কি। সো আশা করি বুঝতে পারছো আর কি। ওকে, এবার 3 নম্বরে চলে যাচ্ছি আমরা। একটা হলো সাইজোসিলাস, একটা হলো এন্টোরোসিলাস। সাইজোসিলাস আর কি এন্টোরোসিলাস, সেইটা একটু বোঝার দরকার আছে। সাইজোসিলাস আর কি এন্টোরোসিলাস, এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা, থাকলে একটু কমেন্টস করে জানাও, বুঝতে পেরেছো কিনা। একটা শিখেছি আমরা, ক্লিভাসটা কেমন হয়, একটা সর্পিল, একটা হলো ওরিও। প্রোটোস্টোমের ক্ষেত্রে হলো সর্পিল, আর ডিটোস্টোমের ক্ষেত্রে কি, ওরিও। 2 নম্বর শিখছি প্রোটোস্টোমের হলো মেসোডার্ম উদ্ভব ঘটে কি, 4D কোষ থেকে, অর্থাৎ যে তোমার মূলদশা থাকে, সেই মূলদশার একটা কোষ ব্লাস্টোমিয়ার, 4D কোষ একটা ব্লাস্টোমিয়ার, সেখান থেকে তোমার কি হবে, মেসোডার্ম তৈরি হবে তাদের ক্ষেত্রে, প্রোটোস্টোমের ক্ষেত্রে। আর যারা ডিটোস্টোমিয়ার তাদের ক্ষেত্রে কি হবে, যে এই যে আর্কেন্টেরন আছে, এটা ফাঁকা, এই যে গহ্বরটা, এটা নাম হলো আর্কেন্টেরন, তার যে প্রাচীর, সেই প্রাচীর থেকে কি হবে, মেসোডার্ম তৈরি হবে। ঠিক আছে, এই হলো তোমার 2টা গেল। এবার 3 নম্বর নিয়ে আমরা আলোচনা করব। 3 নম্বর, একজন এরা হলো সাইজোসিলাস, আর ওরা হলো কি এন্টেরোসিলাস।
আমি শর্ট লিখতেছি, এটা হলো প্রোটোস্টোমিয়া, আর এটা হলো ডিউটেরোস্টোমিয়া। এখানে আমি আর ছক আঁকাচ্ছি না, তোমাদের তখন বোঝানোর জন্য ছক আঁকিয়েছি। তো 3 নম্বর পয়েন্ট হলো যে সিলমটা কি ধরনের হয়, একটা সাইজোসিলাস, একটা হলো এন্টোরোসিলাস। এরা হলো সাইজোসিলাস, এরা হলো সাইজোসিলাস, সাইজোসিলাস, আর এরা হলো কি এন্টেরোসিলাস, সাইজোসিলাস এবং এন্টোরোসিলাস। তাহলে প্রোটোস্টোমেরা হলো সাইজোসিলাস আর ডিটোস্টোম হলো কি এন্টোরোসিলাস। এখন নিচে প্রশ্ন হবে এটাই আর কি, যে সাইজোসিলাসকে আর এন্টোরোসিলাসকে। আচ্ছা, আমি এখানেই বুঝাই দিচ্ছি, সিলোমে গিয়ে আমার আসলে এত বোঝানোর প্রয়োজন হবে না, আসলে তখন এটা যদি তোমরা বুঝে যাও। ওকে, তো তাহলে সাইজোসিলাস কারা সেটা একটু দেখো, ভালো করে খেয়াল করো যে আমরা সেই সেই জিনিসটা আবার রাখতেছি। হ্যাঁ, এটা বেশ গুরুত্বপূর্ণ একটা জিনিস হয়ে গিয়ে দাঁড়াইছে আর কি, বারবার সে সামনে আসতেছে। হ্যাঁ, ওকে, এটা হলো সাইজোসিলাস, একটা হলো এন্টোরোসিলাস। ওকে, তো তার আগে কিন্তু একটা বোঝার জিনিস আছে, সিলমটা কি। মানে এখানে এই সিলম তৈরি হবে এদের মানে সাইজোসিলাস, এখানে সিলম রিলেটেড শব্দ আর কি। তার মানে এই যে এই প্রাণী ক্ষেত্রে দেহগহ্বর কিভাবে তৈরি হবে আর এই প্রাণী ক্ষেত্রে দেহগহ্বরটা কিভাবে তৈরি হবে। আসলে এই ক্লাসটা তোমার সিলম পড়ানোর পরে নিলেই সবচেয়ে ভালো হতো আর কি, কিন্তু সামনে পড়ে গেছে। যদি কোনো কনফিউশন থাকে সিলম চ্যাপ্টারে গিয়ে আরো সমস্যার সমাধান হয়ে যাবে। সিলম মানে তো জানো যে দেহগহ্বরকে বলা হয় কি সিলম আর কি। হ্যাঁ, তো এখানে সেই দেহগহ্বরের কথা বলছে। সো এদের ক্ষেত্রে প্রোটোস্টোমেদের ক্ষেত্রে দেহগহ্বর কোন জায়গা থেকে তৈরি হবে আর ডিটোস্টোমেদের ক্ষেত্রে দেহগহ্বর কোন জায়গা থেকে তৈরি হবে, সেটা হলো কথা। একটু শর্টে বলে রাখি যে দেহগহ্বরটা কি বা সিলমটা কি। সিলম হলো যে আমাদের যে বডি ওয়াল আছে, বডি ওয়াল, বডি ওয়াল এবং আমাদের মাঝখানে যে পুষ্টিক নালী আছে, এই দুইটার মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, যেটা কিনা একটা পর্দা দ্বারা আবৃত থাকে, তার নাম হলো পেরিটোনিয়াম পর্দা। এই ফাঁকা জায়গাকে আমরা কি বলবো, সিলম বলবো। ওকে, একটু বোঝানোর সাথে তোমাদেরকে একটু একটা চিত্র দেখাই। ধরো এইটা হলো নসিবের চিত্র। হ্যাঁ, নসিবকে আঁকাই দিলাম, সিপ। ওকে, নসিবকে আঁকাই দিলাম। তাহলে দেখো এইখানে কিন্তু দেহ প্রাচীর হলো এটা। একটু দেখো পৌষ্টিক নালী আঁকাবো এখানে আমি, পৌষ্টিক নালী, এটা হলো পৌষ্টিক নালী, এটা হলো পাকস্থলী মনে করো, পাকস্থলী। হ্যাঁ, তাহলে দেখো বোঝার চেষ্টা করি, এটা হলো দেহের প্রাচীর, এটা হলো দেহের প্রাচীর, দেহের প্রাচীরের এবং হলো এই যে পৌষ্টিক নালী, খেয়াল করো, এটা হলো দেহ প্রাচীর আর এই হলো পৌষ্টিক নালী, এই দুইটার মাঝখানে ফাঁকা জায়গা আছে না। তো সেটা আবার একটা পর্দা দ্বারা, ধরো এই সেই পর্দা, যে পর্দা দ্বারা এই ফাঁকা জায়গাটা আবৃত আছে। ওকে, এই পর্দা, এই যে পর্দার ভিতরে ফাঁকা জায়গা, তাহলে এই যে দেহ প্রাচীর ইয়েলো কালার যেটা একদম বাইরের আবরণটা, এটা হলো দেহ প্রাচীর, এইটা হলো খাদ্যনালী। এই দুইটার মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, এই যে ফাঁকা জায়গা, সেটাকে আমরা কি বলবো, সিলম বলবো। ওকে, এই সিলামটা কিভাবে তৈরি হচ্ছে, এটা তো মানুষ দিয়ে এক্সাম্পল দিলাম, ঠিক আছে। মানুষ দিয়ে এক্সাম্পল দিলাম, নসিব মনে হয় সুন্দর হয় না চেহারাটা, না সকলে হাসাহাসি করতেছে, না ভালোই হয়েছে কিন্তু দেখো সুন্দর হয়েছে, একদম সুন্দর লাগতেছে। তো যাই, যেটা বলছিলাম আর কি, তাহলে দেখো সিলমটা তাহলে বুঝতে পারছি যে আমাদের দেহের প্রাচীর এবং পৌষ্টিক নালী এই দুইটা মাঝখানে যে ফাঁকা জায়গা, যেটা কিনা পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে, তাকে আমরা কি বলি, সিলম বলি। তো সেই সিলম নিয়ে আমরা কথা বলছি, এই সিলমটা কিভাবে তৈরি হয় সেটা নিয়ে আমরা কথা বলছি, যে প্রোটোস্টোমের ক্ষেত্রে সেই সিরামটা কিভাবে তৈরি হয় আর ডিউটেরোস্টোমের ক্ষেত্রে সেই সিরামটা কিভাবে তৈরি হয় সেটা নিয়ে কথা বলছি। সো এই তৈরি হওয়ার ভিন্নতার কারণে একটা হচ্ছে সাইজোসিলাস, একটা হলো কি এন্টেরোসিলাস। আশা করি বুঝতে পারতেছো। সো তাহলে দেখো প্রথমে সাইজোসিলাসটা কি সেটা দেখো, যে এই যে আমাদের এখানে এই অংশটা, এটা হলো একটোডার্ম মনে করো, বা একটা হলো একটোডার্ম। আচ্ছা, একটোডার্ম, আর এইটাই কিন্তু মূলত তোমার পরে কি হয়, এন্ডোডার্ম হয়ে যাবে। ধরো আমি একটু ভিন্ন কালার করে দিচ্ছি, এই অংশটা কিন্তু পরবর্তীতে কিন্তু এন্ডোডার্ম হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, ইয়েলো কালার করে দিচ্ছি, এন্ডোডার্ম হয়ে যাবে। ওকে, যদি এরকম হয় যে
সিলমটা উদ্ভব করবে কোনখান থেকে, যে কিছু বিচ্ছিন্ন কোষ থেকে, কিছু বিচ্ছিন্ন কোষ থেকে তৈরি হবে। বিচ্ছিন্ন কোষগুলো কারা? দেখো এইখানে কিছু বিচ্ছিন্ন এরকম কোষ থাকবে, যেটা কিনা এখান থেকে তৈরি হয়েছে, অথবা এখান থেকে কিছু বিচ্ছিন্ন কোষ, কোষ, হ্যাঁ। এই কোষগুলো পরবর্তীতে কি হয়েছে, এই ধরো এটা আকৃতিতে চেঞ্জ হয়ে যাবে আর কি। চেঞ্জ হয়ে, আমি একটু বড় করে দেখাচ্ছি, ধরো পরবর্তীতে এরকম ফাঁকা একটা গহ্বর তৈরি করবে। মানে এখানে এরকম থাকে, পরে গিয়ে এরকম হয়ে যায়। এখানে সেম, এই যে এরকম, এই যে ফাঁকা জায়গা তৈরি হচ্ছে মাঝখানে, এরকম অংশ তৈরি করে ফেলবে। তো এই তৈরি হয়েছে কোনখান থেকে? এখানকার যে কিছু কোষ ছিল, ধরো মেসোডার্ম যেটা, সেই মেসোডার্মের কিছু কোষ বা টিস্যু বিচ্ছিন্ন হয়ে গেছে, সেই বিচ্ছিন্ন খণ্ড খণ্ড টিস্যু থেকেই কিন্তু এই দুটো গহ্বর তৈরি হয়েছে। কিন্তু এইভাবে সিলম তৈরি হয়, তখন তাকে বলবো কি, সাইজোসিলাস বলবো। ওকে, যদি এইভাবে কি হয়, সিলম তৈরি হয়, যে ফাঁকা গহ্বর, তখন তাকে বলবো কি, সাইজোসিলাস। বুঝতে পারছো কিনা একটু বলো, সাইজোসিলাস বুঝতে পারছো কিনা বলো। বুঝতে পারছো সাইজোসিলাসটা কি? যদি এই যে মেসোডার্মের এখান থেকে কিছু কোষ বিচ্ছিন্ন হয়, সেখান থেকে বা কিছু টিস্যু বিচ্ছিন্ন হলো, সেখান থেকে কিন্তু দুটাই দেখা যায়, এই পাশে এবং এই পাশে গহ্বর তৈরি হয়েছে আর কি। তো তখন তাকে আমরা কি বলবো, সাইজোসিলাস বলবো। আর এন্টোরোসিলাস কখন বলবো, এই দিকে খেয়াল করো। এই যে আর্কেন্টেরন আছে না, এই ফাঁকা জায়গার নাম আর্কেন্টেরন না? আর এই ইয়েলো কালারটা কি, আর্কেন্টেরন পাশে আমি একটু ভিন্ন কালার দিচ্ছি, ধরো এই কালার দেবো হচ্ছে আর কি। এইটা হলো আর্কেন্টেরন পাশের, এটা মূলত কি এন্ডোডার্ম ছিল না? হ্যাঁ অবশ্যই, এটা এন্ডোডার্ম। এন্ডোডার্ম থেকে কিন্তু মেসোডার্ম তৈরি হয়, মাথায় রেখো, অলওয়েজ মাথায় রাখবা। মেসোডার্ম অলওয়েজ কোথা থেকে তৈরি হয়? এন্ডোডার্ম থেকে তৈরি হয়। এন্ডোডার্ম যেটা আছে, সেই এন্ডোডার্মের এখানে একটা থলি তৈরি হবে, ধরো এরকম একটা থলি তৈরি হবে, থলি, এরকম থলে, বা এখানে একটা এরকম থলে তৈরি হবে। এন্ডোডার্মের ভিতরে, মানে এন্ডোডার্ম থেকে একটা থলে তৈরি হয়, সেই থলেটা পরবর্তীতে কি হয়, সিলমের রূপান্তর হয়। এই যে এটা এখানে যেটা আছে, সেটাই ধরো এইরকম আকৃতি ধারণ করবে। ওকে, এটা হচ্ছে এইভাবে এরকম আকৃতি ধারণ করবে। ওকে, তাহলে এই যে গহ্বর তৈরি হয়ে গেলো, এই থলে থেকে কিন্তু এই গহ্বরগুলো তৈরি হয়েছে। সো ফাইনালি আসলে কি পাচ্ছি, এদেরও গহ্বর তৈরি হচ্ছে, এদেরও গহ্বর। এই গহ্বরে কিন্তু বেসিক্যালি কোনো পার্থক্য নেই, কিন্তু উৎপত্তি হয়েছে এক একজন এক এক জায়গা থেকে। এখানে হলো যে মেসোডার্মের কিছু কোষ বিচ্ছিন্ন হয়ে গেছে, বা কিছু টিস্যু বিচ্ছিন্ন হয়েছে, সেখান থেকে এই সিলম তৈরি হয়েছে, গহ্বর তৈরি হয়েছে, তখন তাকে বললো সাইটোসিলাস। আর এখানে কি, যে আর্কেন্টেরিয়ানের প্রাচীর, দ্যাটস মিন মেসোডার্ম, এটা থলের মতো অংশ তৈরি হয়, থলে, সেই থলে পরবর্তীতে কি হয়ে যায়, গহ্বর তৈরি হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন তাকে আমরা কি বলবো, এন্টোরোসিলাস বলবো। আশা করি বুঝতে পারছো। এই দুইটাই সকলে বুঝতে পারছো কিনা একটু কমেন্টস করে জানাও। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই দুইটা, হ্যাঁ, দুইটাই সকলে বুঝতে পারছো কিনা একটু কমেন্টস করে জানাও আমাকে। শিমুল বলছে বুঝতে পারছি, ফাতেমা বলছে বুঝতে পারছো, মুস্তারি বলছে ইয়েস, বুঝতে পারছি জি স্যার। তারপর জান্নাত বলছো বুঝতে পেরেছি স্যার, শিমুল বুঝতে পেরেছি স্যার। ওকে, সকলেই বুঝতে পারছো, খুবই ভালো লাগলো। তো তাহলে আমাদের কিন্তু সাইজোসিলাস এবং ইন্টারসিলাস, দেখো প্রশ্নটা কিন্তু, মানে আমরা একটা পার্থক্য পড়াচ্ছিলাম, কিন্তু আমাকে এই পার্থক্য পড়া থেকে পুরো সিলেবাসের মাঝখানে ঢুকে দিতে হলো। মানে সিলম পুরো পরে এসে আমার 3 নম্বর পয়েন্ট শেষ করতে হলো, বুঝতে পারতেছো? মানে ডিটেলস এর ভিতরে ঢুকে দিতে হলো এটার জন্য। এতে করে একটা লাভ হলো, তোমাদের সিলম পড়া কিন্তু অর্ধেক হয়ে গেলো এখানে। মানে তোমাদের ওই যে যখন সিলম পড়াবো আর কি, প্রকৃত ছিলাম, অপ্রকৃত ছিলাম, সিলমবিহীন, প্রথমে সিলমবিহীন, তারপর প্রকৃতি ছিলাম, তারপরে তারপর অপ্রকৃতি ছিলাম, তারপরে প্রকৃতি ছিলাম। তো প্রকৃতি ছিলামকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো কি সাইজোসিলাস, একটা হলো কি ইন্টারোসিলাস। তো এই সাইজোসিলাস এবং ইন্টারোসিলাস কিন্তু হয়ে থাকলো আর কি, আগামী ক্লাসের জন্য একটু সহজ হবে সেটা আর কি, হ্যাঁ। ওকে, হ্যাঁ, ওই যে খণ্ডায়ন বলতে কি, খণ্ড মানেই তো বিচ্ছিন্ন হয়ে যাওয়া আর কি। এখানে যে কোষগুলো ছিল, এখান থেকে খণ্ড হয়ে বিচ্ছিন্ন, হ্যাঁ ঠিক বলেছো আর কি। আচ্ছা, ফেরদৌসী গান বলছে খুব ভালোভাবে বুঝতে পেরেছি স্যার, ভেরি গুড। রাশেদ বলছে জি স্যার বুঝতে পেরেছি, ভেরি গুড। ফাতেমার কমেন্টস আমি পড়তেছি না, হ্যাঁ। ফাতেমাকে ওই কি বলে, নসিব পেলে আবার দেখো যে
মাইর দিতে পারে কিন্তু, হ্যাঁ, সাবধান থেকো। অবশ্য নসিব ভালো ছেলে, মারবে না, হ্যাঁ। তো যাই হোক, তো আশা করি এটা বুঝতে পেরেছো আর কি। যদি এটা বুঝতে পারে থাকো তাহলে আমরা চলে যাবো পরবর্তী 4 নাম্বারের যে পার্থক্য আছে সেটা নিয়ে আমরা কথা বলবো আর কি, হ্যাঁ? 4 নাম্বার পার্থক্য নিয়ে কথা বলবো। এটা হলো পার্থক্য নাম্বার 3, আমি এখানে উল্লেখ করে দিলাম পার্থক্য নাম্বার 3। তার আগে আমরা পড়ছি পার্থক্য নাম্বার 1, পার্থক্য নাম্বার 2, 1 গেল, 2 গেল। এসো, আমি কিন্তু স্লাইডগুলো তোমাদের দিয়ে দেবো, হ্যাঁ, ছবি আকারে তোমাদেরকে দিয়ে দেবো, তাহলে সহজেই কোনো কনফিউশন থাকলেও ছবি দেখে তোমাদের সেই সমস্যার সমাধান হতে পারে। নসিবের ছবিটা লিখে রাখলাম, হ্যাঁ, নাম লিখে দিই, হ্যাঁ, চিত্র নসিব। হুম, চিত্র কেমন হয়েছে নসিব জানাবা, হ্যাঁ। সুন্দর হয়েছে, আমার কাছে তো খুব ভালো লাগতেছে আর কি। আচ্ছা ঠিক আছে, তোমার বুবু হয় না, আচ্ছা ঠিক আছে, বুবুরা কিন্তু মারতে পারে। ওটি বরং সিসি রিস্কি। ওকে, এবার আসো তো আমরা 4 নাম্বার পয়েন্ট নিয়ে কথা বলতেছি। এটা হলো প্রোটো, আর এটা হলো কি ডিউটেরো। ওকে, প্রোটো আর ডিউটেরো। 4 নাম্বার পয়েন্টে আমরা কথা বলবো। এইটা অলরেডি তোমরা অলরেডি জানো, কারণ সংখ্যা দশম এটা আমরা বলে ফেলছি আর কি। তো এদের ক্ষেত্রে মানে ব্লাস্টোপোর কিসে পরিণত হয়? ব্লাস্টোপোর, হ্যাঁ, ব্লাস্টোপোর, ব্লাস্টোপোর। তোমরাই বলো এদের ক্ষেত্রে ব্লাস্টোপোর কিসে পরিণত হয়? প্রোটোস্টোমীদের ক্ষেত্রে কি হয়? মুখছিদ্রে পরিণত হয়। ওকে, প্রোটোস্টোমীদের ক্ষেত্রে মুখছিদ্র। প্রোটোস্টোমীদের ক্ষেত্রে কি? মুখছিদ্র। আর ডিউটেরোস্টোমীদের ক্ষেত্রে কি হচ্ছে? হ্যাঁ, পাই ছিদ্র। ওকে, সিম্পল কথা। এদের ক্ষেত্রে হচ্ছে মুখছিদ্র আর ওদের ক্ষেত্রে কি? পাই ছিদ্র। একদম সহজ কথা। কে? ব্লাস্টোপোর। ব্লাস্টোপোর কোনটা? চিত্রটা দেখে নাও আর একবার। এই যে এই জায়গাটার নাম হলো কি? এই যে টান দিয়ে নিয়ে গেলাম, এটা হলো কি? ব্লাস্টোপোর, হ্যাঁ, উপরে দেখাই দিলাম আর কি, এটা হলো ব্লাস্টোপোর। এই ব্লাস্টোপোর একজনের মুখছিদ্র হবে আর একজনের হলো পাই ছিদ্র হবে। ওকে, এটা আশা করি বুঝতে পারছো আর কি। এবার 5 নাম্বার পয়েন্টে চলে যাচ্ছে। 5 নাম্বার, 5 নাম্বার বলা হচ্ছে যে লার্ভাটা কেমন হবে। নাম্বার 5, লার্ভা, হ্যাঁ, লার্ভা, লার্ভা প্রোটোস্টোমিয়া ভার্সেস ডিউটেরোস্টোমিয়া। ওকে, সো এদের এদের লার্ভার নাম কি? এদের লার্ভা সিম্পল কথা, এদের লার্ভার নাম হলো ট্রকোফোর লার্ভা। ট্রকোফোর লার্ভা, ট্রকোফোর লার্ভা। ওকে, এদের লার্ভার নাম হলো কি? ট্রকোফোর লার্ভা। আর ওদের লার্ভার নাম হলো কি? ডাইফুরুলা। ডাইফুরুলা কেন লিখলো? ডাইফুরুলা, ডাইফ্লুরুলা, ফ্লুরুলা, ডাইফ্লুরুলা, ডাইফ্লুরুলা। ওদের লার্ভা বলছে কি? ডাইফ্লুরুলা বলতেছে আর কি। ওকে, বুঝতে পারছো আশা করি। ট্রকোপোর লার্ভাটা অনেকটা এরকম, তোমরা যাচ্ছে যে ট্রকোপোর লার্ভাটা চিত্রটা কেমন, এরকম এরকম থাকে, হ্যাঁ, এই টাইপের হলো ট্রকোপোর লার্ভা, এটা এই টাইপের। আর ডাইফ্লুরুলা, ডাইফ্লুরুলা লার্ভাটা হলো, অপেক্ষা করো,
এই লার্ভা না, এখন লার্ভা আছে কিনা সেটাই তো একটা বিষয়। ডাইপ্লুরাল লার্ভা, দাঁড়াও, ডাই আছে, ডাইপ্লুরাল লার্ভাও আছে। কিনা একটা অনেকটা পটকার মতো দেখতে আর কি। এই ডাইপ্লুরাল লার্ভাটা হলো পটকার মতো, এরকম এরকম কয়েকটা টান থাকে। এই তো, এটা হলো তোমার ডাইপ্লুরাল লার্ভা। ওকে, তো এই হলো মোটামুটি। এখানকার শেপটা একটু ভিন্ন হয়, দাঁড়াও, একটু চাপা হয়। এই হলো ডাইপ্লুরাল লার্ভা। এখানে আসলে লার্ভার নামটা আসলে একটা হলো ট্রকোফোর লার্ভা, একটা হলো ডাইপ্লুরাল লার্ভা, মানে নাম আর কি, জাস্ট। ধরো একজনের নাম নজিব, একজনের নাম হলো কি বলে, ফাতেমা, ঠিক আছে, এই টাইপের আর কি। হ্যাঁ, যে এইরকম আর কি, অনেক যে ইয়ে আছে না, মানে পটকা আছে না, মাছের পটকা টাইপ, তোমার পটকাটা দেখছো, অনেকটা পটকার মতো দেখতে আর কি অনেকটা। এখানে আবার এরকম একটা খাস কাটা আছে, এরকম এরকম ভাগের মতো আর কি, এরকম আর কি, ডাইপ্লুরাল লার্ভা। ওকে, তো এই হলো মোটামুটি আমাদের, এটাও গেল, লার্ভাও শেষ হয়ে গেল। আর একটা পয়েন্ট সম্ভবত আছে, টকোফোর লার্ভা গেল। আর একটা পয়েন্ট আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করে দিই। বলা আছে যে খন্ডা কয়েন, খন্ডা কয়েন। ওকে, বুঝতে পারছো আসলে, আশা করি। তো খন্ডা কয়েন প্রথমটার ক্ষেত্রে কি, প্রোটোস্টোমিয়াদের ক্ষেত্রে যদি খন্ডা কয়েন থাকে, তাহলে কি হবে, সম্পূর্ণ টাইপের খন্ডা কয়েন থাকবে, সম্পূর্ণ টাইপের। অসম্পূর্ণ, হ্যাঁ, সম্পূর্ণ থাকে আর কি যদি খন্ডা কয়েন থাকে। তাহলে প্রোটোস্টোমিয়াদের ক্ষেত্রে ক্ষেত্রে প্রোটোস্টোমিয়াদের ক্ষেত্রে খন্ডা কয়েন যদি থাকে, খন্ডা কয়েন সম্পূর্ণ টাইপের যদি হয়, কিন্তু আমরা প্রোটোস্টোমের মধ্যে তো অনেকেই পাই, আর্থ্রোপোডা কেও পাই, আর্থ্রোপোডা, তারপরে পাই অ্যানিলিডাকেও পাই। তো এটাই কিন্তু অসম্পূর্ণ খন্ডা কয়েন, যে আর্থ্রোপোডার ক্ষেত্রে। আবার অ্যানিলিডের ক্ষেত্রে আবার কি সম্পূর্ণ হয় আর কি। যদি খন্ডা কয়েনগুলো লক্ষ্য করা যায়, বাহ্যিক হতে পারে বা ইন্টারনাল হতে পারে আর কি, খন্ডা খন্ড দেখা যেতে পারে। আর এদের ক্ষেত্রে কি, আর যারা ডিউটেরিস্টমে কর্ডাটা পড়ে আর কি, তো তাদের অভ্যন্তরীণ কিন্তু খন্ডাকণ দেখা যায়, ঠিক আছে, অভ্যন্তরীণ। বিশেষ করে পৃষ্ঠ মায়োটম খন্ডকণের প্রভাব লক্ষ্য করে। মায়োটম, মায়োটমটা কি এক ধরনের যে যারা পেশি নির্মাণ করে, তারা হলো কি মায়োটম, মায়োটম এক ধরনের পেশি আর কি। হ্যাঁ, এই হলো মোটামুটি তোমাদের এটা নিয়ে আলোচনা করা শেষ হয়ে গেল আর কি। তো মোটামুটি আমাদের আলোচনা শেষ, এটা নিয়ে আলোচনা করা শেষ হয়ে গেল। সো আজকে কত বাজে, টাইম কি আর আছে? 10টা 13 বাজে না, 1 ঘন্টা হয়ে গেছে। আমরা মনে হয় আজকে আর না কন্টিনিউ করি, যদি আমরা আজকে অনেক ডিটেলস বোঝাতে গিয়ে অনেক সময় লেগে গেছে আর কি। তো আমরা এটা জাস্ট রিভিউ করে দিই আর কি, যে আমরা প্রথমে শিখেছি হলো যে ব্লাস্টোপোরটা কি। ব্লাস্টোপোর, ব্লাস্টোপোর হলো যে, আমরা বলছি যে গ্যাস্ট্রুলা দশায় কি দেখা যায়, যে আর্কেন্টেরনে যে ছিদ্র দেখা যায়, সেটা হলো ব্লাস্টোপোর। আর ব্লাস্টোপোরের পরিণতির ভিত্তি করে এগুলো দুই রকম হয়ে থাকে, মানে পরবর্তীতে কিসে পরিণত হয় সেটা দুই রকম, দুই টাইপের হয়ে থাকে। এটা হলো প্রোটোস্টোমিয়া, এটা হলো ডিটোস্টোমিয়া। প্রোটোস্টোমিয়াদের ক্ষেত্রে কি হয়, ব্লাস্টোপোর পরবর্তীতে মুখোছিদ্রে পরিণত হয়। যেমন উদাহরণগুলো কি, যেমন হলো প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, এটা হলো এর উদাহরণের মধ্যে পড়ে। আর ডিটোস্টোমিয়াদের ক্ষেত্রে কি, পরবর্তীতে কি হয়, পায়ে ছিদ্র, অর্থাৎ এই
ব্লাস্টোপোরটা পাইছিদ্রে পরিণত হয়। দেখাতে উদাহরণ কি অ্যাকান্ডোমাটা, কর্ডাটা, হেমিকর্ডাটা, এগুলো উদাহরণ পরে আর কি। এবার আসো আমরা প্রোটোস্টোমি এবং ডিটোস্টোমির মধ্যে পার্থক্য শিখলাম। সেখানে গিয়ে আমরা কি বলেছি যে বেশ কয়েকটা পার্থক্য বলেছি। 1 নম্বর পার্থক্য আমরা কি বললাম? হ্যাঁ দেখো, 1 নম্বর হচ্ছে ক্লিভেজটা কেমন। প্রোটোস্টোমিদের ক্ষেত্রে ক্লিভেজ হয় সরপিল, আর ডিটোস্টোমিদের ক্ষেত্রে ক্লিভেজ হয় ওরিও। 2 নম্বর হচ্ছে কি যে মেসোডার্মের উদ্ভব কিভাবে হয়। আমরা বলছি প্রোটোস্টোমিদের ক্ষেত্রে 4টি সেল থেকে বা 4টি ব্লাস্টোমের থেকে কিন্তু এই তোমার মেসোডার্মের উদ্ভব ঘটে। আর ওদের ক্ষেত্রে কি হয় যে ডিটোস্টোমির দিকে থেকে হয় মেসোডার্ম থেকে কিন্তু উদ্ভব করে। ঠিক আছে, ওকে ওকে। আর ক্যান্টোনের পাশ থেকে মেসোডার্ম থেকে মেসোডার্ম উদ্ভব ঘটে আর কি। পারছো যে 3 নম্বর হলো কি এরা প্রোটোস্টোমি হলো সাইজোসিলাস আর ডিটোস্টোমি হলো কি এন্টেরোসিলাস। এটার ব্যাখ্যা আমরা করছি কিভাবে সাইজোসিলাস কিভাবে এন্টেরোসিলাস। তারপরে চলে যাও আমরা নসিবকে দেখা যাচ্ছে, নসিবকে দরকার নেই এখন। তারপরে চলে যাও সিনামটা কেমন হতে পারে, সেটা তো আমরা বলছি ওটা। তারপরে ব্লাস্টোপোর কেমন হয়, ব্লাস্টোপোর এদের মুখছিদ্রে পরিণত হয়, ওদেরকে হলো কি ডিটোস্টোমির ক্ষেত্রে পাইছিদ্রে পরিণত হয়। তারপর হচ্ছে লার্ভা, লার্ভা এদের লার্ভার নাম হলো ট্রকোফোর লার্ভা, আর হলো ডাইপ্লুরুলা লার্ভা আর কি। তো সেটা শিখেছি। লাস্ট ওয়ান যেটা শিখেছি এদের ক্ষেত্রে কি খণ্ডাকাণ্ডটা কি হয়ে থাকে, যদি থাকে সম্পূর্ণ টাইপের থাকে আর কি, এটা লিখে যাবো আর কি। ঠিক আছে, থাকলে কি সম্পূর্ণভাবে সকল অঙ্গতন্ত্রের প্রভাব লক্ষ্য করা যায় আর কি। আর ডিটোস্টোমিদের ক্ষেত্রে কি হয়েছে যে কেবল পৃষ্ঠীয় মায়োটোমে খণ্ডকাণ্ডে কি প্রভাব লক্ষ্য করা যায়, পৃষ্ঠীয় মায়োটোমে। ঠিক আছে, অর্থাৎ হ্যাঁ শিমুল আলী বলেছো, হ্যাঁ আশা করি সকলে বুঝতে পারছো। শিমুল আলী বলেছো যে এই চ্যাপ্টারটাতে কম বেশি একটার সাথে আর একটার সামঞ্জস্য রয়েছে। ভেরি গুড, আসলে তাই, খুব কিন্তু কানেক্টেড। ধরো আমরা আগামী ক্লাসে আমরা সিলম পড়ে ফেলতে পারি, অথবা ভ্রূণস্তরের পরিণতিগুলো আমরা পড়তে পারি আর কি, ভ্রূণস্তরের পরিণতি। তো আমরা শুরুর দিকে ক্লাস, এই জন্য আমরা একটু স্লো পড়াচ্ছি আর কি, স্লো পড়াচ্ছি যেন তোমরা বুঝতে পারো, সহজে ক্যাচ করতে পারো। বেসিক ক্লাসগুলো যখন তোমরা ক্যাচ করে ফেলবে, পরবর্তী ক্লাসগুলো দ্রুত গেলে তোমাদের সমস্যা হবে না আর কি। সেই জন্য আশা করি সকলে বুঝতে পারতেছো আর কি। আর আজকে ক্লাস কেমন লাগবে সেটা কমেন্টস করে জানাও। কোনো সমস্যা থাকলে কোনো সমস্যা থাকলে বলবা। যদি আজকে অ্যান্সার না দেয় তাহলে দরকার হলে পরবর্তী ক্লাসে আমরা অ্যান্সার দিতে পারবো। সো যেহেতু 10টা 17 বেজে গেছে, আমার মনে হয় আর বেশিক্ষণ ক্লাস লেন্দি করা ঠিক হবে না আর কি। আমরা বিদায় নেবো আর কি। বিদায় নেওয়ার আগে তোমাদের সাথে একটু কুশল বিনিময় করে যাই। জান্নাত বলছো জি স্যার বুঝতে পেরেছি। ওকে, তোমরা তোমরা কিন্তু ডে বাই ডে পড়া রেডি করে ফেলবা, ঠিক আছে? ডে বাই ডে পড়া রেডি করে ফেলবা। ওকে, নসিব বলছো স্যার অনেক সুন্দর হয়েছে স্যার ক্লাস, বুঝতে পেরেছি, ভেরি গুড। তারপরে জান্নাত বলছো অনেক ভালো লেগেছে স্যার, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। ওকে, শিমুল কমেন্টস করছো, ভেরি গুড, ভালো লাগছে তোমার কমেন্টস। পুরাই মজা ক্লাসটা, ভেরি গুড। জুয়েল কমেন্টস করছো, ফাতেমা কমেন্টস করছো অনেক ভালো, বুঝতে পেরেছি স্যার, ভেরি গুড। তো ঠিক আছে, সকলে ভালো থাকো। আর দিনের পর দিনে রেডি করে ফেলবা, যেন চাপ না হয়ে যায় আর কি। আর আমরা কয়েকটা চ্যাপ্টার শেষ করে তোমাদের একটা পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা আছে আর কি। আর অনলাইন ক্লাস হতে একটা সুবিধা আছে, কোনো ছুটি টুটি কিছু নাই, যখন তখন ক্লাস নেওয়া যাবে। কি রমজানের ছুটি হোক আর কি যে কোনো বিষয়ের ছুটি হোক, সেটা আমাদের খুব একটা প্রভাব ফেলতে পারবে না। এবং সিলেবাস কভার করার জন্য প্রয়োজনে আরও বেশি ক্লাস নেব দরকার হলে। তো যাই হোক, তোমরা তোমাদের অ্যাক্টিভিটি আমাকে ভালো লাগে সবসময়। তো সকলে ভালো থাকো, আজকে এখানে রাখছি। আসসালামু আলাইকুম।